জলবায়ু ঝুঁকির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ আবার শীর্ষে অবস্থান করছে। যে বাংলাদেশের জলবায়ুর যে গুণমানের যে অবস্থা বা অবনমন, সেটার জন্য আসলে বাংলাদেশ দায়ী নয়, উন্নত দেশগুলো দায়ী, যেহেতু তারা শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ। এই বন নিধনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক প্রভাবশালীরা জড়িত। জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন 1972 থেকে মূলত পরিবেশ দিবসের ধারণাটা সূচিত হয়েছে। তবে 1974 সাল থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ দিবসের সূচনা হয়েছে। এই দিবসের সূচনার উদ্দেশ্যটা ছিল সারা বিশ্বে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে বিশ্বের মানুষজনকে সচেতন করা এবং যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেই কারণগুলোর প্রতিকার খুঁজে পাওয়া বা বিশ্বে একটা সহনশীল জলবায়ু পরিবেশ তৈরি করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশের দিকে যদি দৃষ্টি দিই, তাহলে দেখব যে বাংলাদেশের পরিবেশের কোনো ইন্ডিকেটরের গুণমান কিন্তু সঠিক নেই। আমরা যদি বাংলাদেশের তাপমাত্রার কথা দেখি, বাংলাদেশের বনের পরিবেশের কথা দেখি, বাংলাদেশের নদী দূষণের চিত্রটা দেখি, বাংলাদেশের বায়ু দূষণের চিত্র দেখি, তাহলে দেখবো যে বাংলাদেশের পরিবেশের প্রত্যেকটা সূচকে বাংলাদেশ পিছিয়ে আছে। এবং পিছিয়ে আছে বলা ভুল হবে, বলা যায় যে খুবই করুণ অবস্থা হয়ে আছে। তখন আমরা বলতে পারি যে পরিবেশের যে অবনমন, পরিবেশের সূচকের যে অবনমন, সেই অবনমনের জন্য বাংলাদেশ কতটুকু দায়ী। আমরা মূলত বলে থাকি যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অধিকাংশ দেশে জলবায়ু ইন্ডিকেটরগুলোর খুব খারাপ গুণমান, এবং এর মধ্যে বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশ পরিবেশ ধ্বংসের জন্য দায়ী যে গ্যাসগুলো, যেগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশ খুবই ক্ষুদ্রতম অবদান রয়েছে। বলা যায় বিশ্বের সর্বনিম্নতম অবদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি দেশ। কিন্তু জলবায়ু ঝুঁকির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ আবার শীর্ষে অবস্থান করছে। এই কারণে আমরা বলি যে বাংলাদেশের জলবায়ুর যে গুণমানের যে অবস্থা বা অবনমন, সেটার জন্য আসলে বাংলাদেশ দায়ী নয়, উন্নত দেশগুলো দায়ী, যেহেতু তারা শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ। কিন্তু যেহেতু ওই ক্ষতির মুখে আমরা পড়ছি, ফলে আমাদেরকে একই সঙ্গে বৈশ্বিক পরিবেশ নিয়ে যেমন ভাবতে হচ্ছে, ঠিক একইভাবে নিজেদের দেশের পরিবেশের যে ইন্ডিকেটরগুলো আছে, সেগুলো নিয়েও মনে হয় চিন্তা করার অনেক সুযোগ রয়েছে। যেমন আমরা যদি বনের পরিবেশের কথা বলি, তাহলে আমরা দেখব যে সারা বিশ্বে 1990 সাল থেকে একটা পরিসংখ্যান আমরা দেখছি যে 1990 সাল থেকে বিশ্বের 420 মিলিয়ন হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। বাংলাদেশ বন অধিদপ্তর বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে বনভূমির পরিমাণ 15% মতো, কিন্তু গ্লোবাল ফরেস্ট ওয়াচ আবার এই ক্ষেত্রে একটু ভিন্ন মত পোষণ করছে। তারা বলছে বাংলাদেশের বনের হার এই মুহূর্তে 13% মতো। কিন্তু পরিবেশবিদরা বলছেন যে একটা দেশের পরিবেশের সুষ্ঠু অবস্থা বিরাজ করার জন্য 25% বনভূমি থাকা দরকার। এখন বাংলাদেশের বনভূমির বা বন ধ্বংসের কারণগুলো কি? আমরা যদি সাম্প্রতিক পরিসংখ্যানগুলো দেখি বা পত্রপত্রিকায় লক্ষ্য করে থাকি, তাহলে দেখব যে এই বন নিধনের ক্ষেত্রে বাংলাদেশে অনেক প্রভাবশালীরা জড়িত। অতি সম্প্রতি আমরা দেখেছি ভাওয়াল বনভূমির মধ্যে বনভূমিকে ধ্বংস করে রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এবং গত কালের প্রথম আলোতে সম্ভবত একটা রিপোর্ট ছিল যে সুন্দরবনের মধ্যে অনেক বন ধ্বংস করে রিসোর্ট গড়ে তোলা হচ্ছে। ফলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে বাংলাদেশে বন ধ্বংসের ক্ষেত্রে সরকারি, বেসরকারি, দেশি ব্যক্তি মালিকানা থেকে শুরু করে অনেক লোকজনই জড়িত। ফলে বনের এই সেগমেন্ট, পরিবেশের ক্ষেত্রে বনভূমির যে অবদান থাকা দরকার, সেটা থাকছে না। ফলে এই সেক্টরে আমাদের অনেক কাজ করার আছে। বায়ু দূষণের ক্ষেত্রে যদি আমরা দেখি, বাংলাদেশের বায়ুর গুণমানও কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে। 2022 সালে দূষিত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 5মতম, এবং 2023-এ জানুয়ারিতে বিশ্বের 190টা দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দূষিততম দেশের মধ্যে একটা ছিল বায়ুর গুণমানের দিক থেকে। একইভাবে আমরা যদি নদী দখল দূষণের চিত্রটা দেখি, সেখানেও দেখবো যে খুবই খারাপ অবস্থা। একটা পরিসংখ্যান বলছে গত 28 বছরে শুধুমাত্র ঢাকা শহরেই 86% জলাধার ভরাট হয়েছে। অর্থাৎ আমরা পরিবেশের যে কোনো ইন্ডিকেটরের দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে বাংলাদেশের পরিবেশের খুবই ভয়াবহ একটা চিত্র আমরা দেখতে পাবো। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের পরিবেশের অবস্থা খুব খারাপ, এটি যেমন সত্যি, তেমনি
অভ্যন্তরীণভাবে পরিবেশের যে ব্যবস্থাপনা থাকা দরকার পরিবেশকে সংরক্ষণের জন্য, সেই সব ব্যবস্থাপনাগুলোতে আমরা খুব দুর্বল অবস্থানে আছি, এটা নিঃসন্দেহে বলা যায়। আমার মনে হয় যে এখন সময় এসেছে পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেসব ইন্ডাস্ট্রি বা যেসব কলকারখানা বা যেসব ব্যক্তি বা যেসব সংস্থা পরিবেশে অবনমনের জন্য দায়ী, তাদেরকে চিহ্নিত করতে পারি, তাদের উপর বিভিন্ন ধরনের ট্যাক্স আরোপ করতে পারি, যেটাকে গ্রিন ট্যাক্স বলে অনেকে চিহ্নিত করে। এবং আমরা যদি বাজেটে বিষয়গুলো খেয়াল করি, বাজেটেও যদি এই বিষয়ে কোনো ঘোষণা থাকে, তাহলে হয়তো এই ধরনের সংস্থাগুলো পরিবেশে অবনমন করতে অনেকবার চিন্তা ভাবনা করবে। আমার মনে হয় এই সচেতনতাগুলো যদি আসে, তাহলে আমাদের পরিবেশ দিবস পালনের যে বিষয়টি, সেটা অনেকাংশে সফল হতে পারে। নইলে এটা শুধু কাগজে কলমে থাকবে, পরিবেশের গুণমানের তেমন কোনো উন্নতি হবে বলে আমাদের মনে হয় না।